ওয়েলকাম এভরিওয়ান। আজকে ক্লাস 11-এর একেবারে ফার্স্ট ক্লাস। আজকে ক্লাসটা দিতে একটু দেরি হলো, কারণ আমি কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম। সেই জন্য বিগত সপ্তাহে ক্লাস আপলোড করতে পারিনি, এই সপ্তাহে সেরকমভাবে ক্লাস আপলোড করা যায়নি। তো আজকে ফার্স্ট ক্লাসটা নিয়ে এলাম তোমাদের। প্রথম যে চ্যাপ্টার পড়াবো বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। সেই অ্যাটমিক স্ট্রাকচার দিয়েই শুরু করছি। প্রথম থেকে ক্লাসটা মন দিয়ে সকলে দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, আমরা অ্যাটমিক স্ট্রাকচার এই টপিকটা বা এই চ্যাপ্টারটা এর আগে পড়ে এসেছি। কোথায় পড়েছি? আমরা ক্লাস 9-এ পড়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তারা ক্লাস 9-এ পড়েছো, যারা আইসিএসসি সিবিএসসি আছো তাদেরও ছিল ক্লাস 9। সেখানে অনেকটাই আমরা কভার করেছিলাম আপ টু বোর মডেল। বোর মডেলের জাস্ট ছোট্ট একটা পার্ট পর্যন্ত আমরা কভার করেছিলাম। তোমাদের এখন সিলেবাসে যে জায়গাটা রয়েছে, স্টার্টিংটাই হচ্ছে বোর মডেল থেকে। তো আমি সেখান থেকে স্টার্ট করব। ফার্স্টের দিকের গল্পতে যাব না, কারণ ইলেকট্রনের আবিষ্কার কি করে হয়েছিল, মানে ক্যাথোড রশ্মির আবিষ্কার, প্রোটনের আবিষ্কার, এই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট রয়েছে। ফলে ওগুলোর দিকে আমরা যাব না। ওগুলো নিট ওরিয়েন্টেড জায়গা যখন আসবে তখন আমরা পড়বো, বা যেই ওরিয়েন্টেড যেগুলো। তো আপাতত আমরা একবারে বোর মডেল থেকে স্টার্ট করব, বেসিক জায়গা থেকে। বোর মডেল অফ অ্যাটম। পরমাণুর ক্ষেত্রে বোরের তত্ত্ব কি ছিল, প্রথম এটা হচ্ছে কথা। দেখো, পরমাণুর ক্ষেত্রে বোরের তত্ত্ব মোট 3 ভাগে বিভক্ত। মানে 3 ভাগ বলবো না, ঠিক 3টে পস্তুলেটস বা 3খানা থিওরি বা 3খানা তত্ত্ব দিয়ে কিন্তু বোর মডেলটাকে আমরা ব্যাখ্যা করি, বা বোর যেটা দিয়েছিল। প্রথম তত্ত্ব কি বলেছিলেন? দেখো, এই যে রাদারফোর্ড যখন তার তত্ত্বটা দিলেন, সেই রাদারফোর্ডের তত্ত্বটাকে কন্ট্রাডিক্ট করে বোর তার নিজের তত্ত্ব কিন্তু আবিষ্কার করলেন। সেক্ষেত্রে তার প্রথম বক্তব্য ছিল যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ছাড়াও তার বাইরে ইলেকট্রন মহলে সবসময় ইলেকট্রনগুলো ঘুরছে। তো এই ইলেকট্রন মহলে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে। অর্থাৎ প্রথম বক্তব্য হচ্ছে ইলেকট্রনগুলি আমি বাংলাতে লিখে দিচ্ছি, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করবে। অর্থাৎ বিভিন্ন কক্ষপথ রয়েছে ভেতরে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ রয়েছে। সেই বিভিন্ন কক্ষপথের আকার বা ব্যাসার্ধ বলতে পারি আমরা, ব্যাসার্ধ কিন্তু বিভিন্ন রকম হবে। যেমন ধরো, এই হচ্ছে একখানা বৃত্তাকার কক্ষপথ, তার আগের বৃত্তাকার কক্ষপথটা এরকম হবে। জাস্ট এ মিনিট। এই তার আগের বৃত্তাকার কক্ষপথটা। আর আমি যদি ধরে নিই যে দুখানায় বৃত্তাকার কক্ষপথ আছে, তাহলে মিডিলে থাকবে কি আমাদের নিউক্লিয়াস। তো মিডিলে আছে আমাদের নিউক্লিয়াস, যেখানে আমাদের রয়েছে কিন্তু পজিটিভ চার্জ, অর্থাৎ প্রোটন আর নিউট্রন। যে আমাদের নিউট্রন তো নিউট্রাল আমরা জানি। আর বাইরে বৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথের সংখ্যা বোর বললেন টোটাল 7খানা। অর্থাৎ এটা যদি 1 নাম্বার হয়, পরেরটা 2 নাম্বার, তারপরেরটা 3, তারপরেরটা 4, দেন 5, তারপর 6, তারপর হচ্ছে 7। টোটাল 7খানা বৃত্তাকার কক্ষপথ কিন্তু নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে। ম্যাক্সিমাম হতে পারে, টোটাল 7খানা কক্ষপথ হতে পারে। এই কক্ষপথগুলোর যে নাম্বারিং করলাম আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, এদেরকে একটা সাধারণ সংখ্যা দিয়ে উনি বেঁধে দিলেন। এটাকে আমরা এন বলে ডিনোট করতে পারি। এন এন এর অর্থ কি? এন মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে কি, এটা ডিনোট করে দিচ্ছে কততম কক্ষপথ, বা এটাকে আমরা বলতে পারি কক্ষপথের ক্রমিক সংখ্যা। কক্ষপথের ক্রমিক সংখ্যা, এটা যদি মনে রাখলে বেশি সুবিধা হবে মনে রাখার ক্ষেত্রে। তো এন দিয়ে ডিনোট করছি। যখন এন এর ভ্যালু 1, উনি এই কক্ষপথটাকে বললেন এটি হচ্ছে কে কক্ষপথ। যখন দেখা গেল এন এর ভ্যালু 2, তখন এই কক্ষপথটাকে বললেন উনি এল। যখন এন এর ভ্যালু 3, অর্থাৎ তৃতীয় কক্ষপথ, সেটাকে উনি বললেন এম। এন এর ভ্যালু যখন 4 হলো তখন এন। এন এর ভ্যালু যখন 5 হলো তখন কক্ষপথের নাম হয়ে গেল ও। এন এর ভ্যালু যখন 6 হলো তখন নাম হলো পি, সব ক্যাপিটাল কিন্তু। আর এন এর ভ্যালু যখন 7 হয়ে গেল, সর্বশেষ কক্ষপথ ম্যাক্সিমাম নাম্বার, সেটাকে আমরা বলছি কিউ। এইভাবে উনি টোটাল 7খানা কক্ষপথ কিন্তু ধারণা দিলেন, 7টা কক্ষপথের। বললেন এই 7টি কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো, এই যে নিউক্লিয়াস থেকে স্টার্ট করে এইটুকু দূরত্ব যা হবে প্রথম কক্ষপথের ক্ষেত্রে, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কি হবে, তার চেয়ে বেশি হবে। এরকম ভাবে যদি আমরা তৃতীয় কক্ষপথে যাই, তার ব্যাসার্ধ আরো বেশি হবে। চতুর্থতে গেলে আরো একটু বেশি হবে, পঞ্চমে গেলে আরো বেশি, ষষ্ঠতে গেলে আরো বেশি, এবং সপ্তমে চলে গেলে কিন্তু আরো বেশি হয়ে যাবে। এইভাবে কিন্তু ব্যাসার্ধের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ যত ইলেকট্রন আছে, কে কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকবে তারা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, এলে আর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, এরকম ভাবে পরপর যত কক্ষপথ রয়েছে সব কক্ষপথেরই কিন্তু একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে। এইটা ছিল বোরের প্রথম তত্ত্ব, বোর মডেলের প্রথম তত্ত্ব। সেকেন্ড বোর কি বললেন? সেকেন্ড বোর বললেন যে একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π, এর একটা নাম্বার h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ যে কোনো একটা কক্ষপথে যে ইলেকট্রন আবর্তন করবে, সে একটা ইলেকট্রন, দুটো, তিনটে, যা হতে পারে, এক একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ হচ্ছে h/2π, এই একটা সংখ্যার কিন্তু পূর্ণ সংখ্যার গুণিতক। সেই পূর্ণ সংখ্যাটাকে উনি কি দিয়ে ডিনোট করলেন? পূর্ণ সংখ্যাটাকে বোঝালেন কিন্তু n দিয়ে। অর্থাৎ n বলতে কি, সেই সেম জিনিস, কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের ক্রমিক সংখ্যা। যদি প্রথম কক্ষপথ হয় তাহলে 1 × h/2π, দ্বিতীয় কক্ষপথ হলে 2 × h/2π, এরকম ভাবে। এবার এই কৌণিক ভরবেগ বিষয়টাকে কি সেটা একটু বলে দেওয়া যায়। কৌণিক ভরবেগ মানে হচ্ছে এই যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে, এই তো পজিটিভ চার্জ এখানে রয়েছে, ধরে নেওয়া যাক এখানে একটা ইলেকট্রন রয়েছে। এই আবর্তনের সময় ইলেকট্রনের যে বেগ, সেটাকে আমরা ভি বলে লিখতে পারি। ইলেকট্রনের মাস যদি আমরা ধরি এম, এবং নিউক্লিয়াস থেকে তার দূরত্ব যদি ধরি আমরা আর, তাহলে আমরা বলতে পারবো এই কৌণিক ভরবেগ ক্যাপিটাল এল ইকুয়ালস টু এম ভি আর, অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি ইন্টু রেডিয়াস। ইলেকট্রনের ভর ইন্টু তার স্পিড বা তার ভেলোসিটি, তার গতিবেগ, ইন্টু দূরত্ব বা ব্যাসার্ধটা, ওই কক্ষপথ থেকে কেন্দ্রের ব্যাসার্ধটা বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ, দ্যাট ইকুয়ালস টু n ইন্টু h/2π, n ইন্টু h/2π। এবার এখানে n এর ভ্যালু কি হতে পারে? 1 থেকে শুরু করে 7 পর্যন্ত হতে পারে।
ম্যাক্সিমাম। 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, 7টাই কক্ষপথ ম্যাক্সিমাম হতে পারে, এটা বোর বলে দিয়েছিল এবং পরবর্তীতে এটাই প্রমাণিত, এর বেশি কক্ষপথ হবে না, ম্যাক্সিমাম 7টা কক্ষপথ হতে পারে। এটা হলো বোর মডেল অফ অ্যাটমের সেকেন্ড আমাদের পস্তুলেট বা দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব বোর কি বললেন? রাদারফোর্ড যখন তার তত্ত্ব আবিষ্কার করেছিলেন তখন তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বলেন, উনি বলেছিলেন যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, তো কক্ষপথে ঘুরতে ঘুরতে ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করছে। এটা রাদারফোর্ডের গল্প ছিল, কারণ উনি ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্বকে ধরে এটা কাজটা করেছিলেন। তো তার বক্তব্য ছিল ইলেকট্রন যদি ধীরে ধীরে এভাবে ঘুরতে থাকে তাহলে পরবর্তীতে দেখা গেল যে যদি সে কন্টিনিউয়াস শক্তি বিকিরণ করে রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী, তাহলে তো একটা সময় তার শক্তি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে ও কি করবে? এবার নেগেটিভ চার্জ সে চলে আসবে কোথায়? পজিটিভ চার্জের কাছে, অর্থাৎ নিউক্লিয়াসে এসে পড়ে যাবে। এবার নিউক্লিয়াসে যদি ইলেকট্রন এসে পড়ে যায় তো এটা স্টেবল হতে পারবে না। তো সেই তত্ত্বকে খারিজ করে বোর কি বললেন যে ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে, সেই ঘোরার সময় কোনো রকম শক্তি বিকিরণ করে না বা শোষণ করে না, নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরার সময়। অর্থাৎ আমরা যেটা লিখব যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। প্রথম তত্ত্ব এটা। এর মধ্যে উনি একটা অ্যাড করলেন যে একটি ইলেকট্রন একটি কক্ষপথ থেকে অপর কক্ষপথে কথাটা মাথায় রাখো, এটা হতে পারে যে বাইরের কক্ষপথ থেকে ভেতরে অথবা ভেতরের কক্ষপথ থেকে বাইরে, কক্ষপথে স্থানান্তরের সময় শক্তি শোষণ বা বর্জন করে। অর্থাৎ আমরা যদি একটা পরমাণুকে হিট দিই, পরমাণুটা যখন হিট পাবে তখনই সে তার একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে কিন্তু ইলেকট্রনকে স্থানান্তর করতে পারবে, সেটা তার স্টেবিলিটি অনুযায়ী, তার যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দিতে পারবে। সেটা হতে পারে ভেতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথ অথবা বাইরের কক্ষপথ থেকে কিন্তু ভেতরের কক্ষপথ, যে কোনো কিছু কিন্তু হতে পারে সেক্ষেত্রে। এই ধরে নাও এই একটা, যেটা বলেছিলাম এটা পজিটিভ চার্জ। তো এই হচ্ছে আমাদের ভেতরের কক্ষপথ, এখানে ইলেকট্রন রয়েছে, এটা ধরে নিলাম আমরা কে কক্ষ, বাইরেরটা হচ্ছে আমাদের এল কক্ষ, এখানেও ইলেকট্রন রয়েছে, এখানে আমি দুটো ইলেকট্রন দিলাম, বাইরেও আমি দুটোই দিলাম, ঠিক আছে, দুটো ইলেকট্রন দিলাম। এরকম কেস হতে পারে কখনো কখনো যে এই বাইরের ইলেকট্রনটা ভেতরের কক্ষপথে এলো অথবা ভেতরের ইলেকট্রনটা কোথায় গেল? বাইরের কক্ষপথে গেল। যখন ভেতর থেকে বাইরের কক্ষপথে যাবে ইলেকট্রন, অর্থাৎ বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেবে, তখন ইলেকট্রন কিন্তু একটা শক্তি স্তর থেকে দেখো আর একটা শক্তি স্তরে যাচ্ছে, মানে ইলেকট্রনকে শক্তি গেইন করতে হবে, অর্থাৎ এনার্জি নিতে হবে বাইরের থেকে। আর
বাইরে থেকে যখন ভেতরে আসবে তখন কি করবে, সে শক্তি বর্জন করবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি হবে, যখন বাইরের থেকে ভেতরে আসছে তখনও কি করবে, শক্তি বর্জন করবে। আর এক্ষেত্রে কি করবে, শক্তি শোষণ করবে। এটা যেন মাথায় থাকে তোমাদের, কোথায় শক্তি বর্জন করবে, কোথায় শক্তি শোষণ করবে। এবার এই যে শক্তির শোষণ বা বর্জন, শক্তির শোষণ বা বর্জন, এটাকে আমরা ডেল্টা ই হিসেবে লিখতে পারি। কারণ ধরে নাও ভেতরের কক্ষপথের এনার্জি হচ্ছে E1, বাইরেরটা হচ্ছে আমাদের E2। সেক্ষেত্রে একটা কক্ষপথে নিজস্ব এনার্জি থাকে, সে লোয়ার থেকে আপার এনার্জিতে যেতে পারে, আপার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে আসতে পারে। সেক্ষেত্রে শোষণ বা বর্জন ডেল্টা ই ইকুয়ালস টু, প্রতীকীভাবে আমরা ধরে নিচ্ছি E2 মাইনাস E1, হতে পারে কখনো কখনো E1 মাইনাস E2, দ্যাট ইকুয়ালস টু এইচ নিউ, দ্যাট ইকুয়ালস টু এইচ নিউ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইচটাই বা কি জিনিস, নিউটাই বা কি জিনিস? দেখো এইচটা আমি এর আগেও বলেছি, আগের প্রশ্নটাও বলেছি, এখানে আমি লিখে দিচ্ছি। এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা এটাকে আমরা বলবো বাংলায় কম্পাঙ্ক, কম্পাঙ্ক। এই নিউকে আমরা অনেক সময় সি বাই ল্যামডা দিয়ে ডিনোট করি, যেখানে সি হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্কটাও কিন্তু অবশ্যই ইলেকট্রনের। তো যে কোনো জিনিস বলে দিতে পারে তোমাকে, এনার্জি প্যারামিটার চেঞ্জ করে দিতে পারে, বলতে পারে যে এইচ নিউ ক্যালকুলেট করো, অর্থাৎ শক্তি শোষণ হচ্ছে বললো, সেক্ষেত্রে বললো যে সেই পরিমাণটা ক্যালকুলেট করো, তার জন্য ভ্যালুগুলো দরকার। এবার এর মধ্যে সি এর যে ভ্যালু, সেটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যদি আমরা এসআই ইউনিটে বলি, অথবা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এসআই ইউনিট, এটা হচ্ছে আমাদের সিজিএস ইউনিট, এটা আমরা জানি। সেকেন্ডলি আরেকটা যেটা জেনে রাখতে হবে, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মানটা 6.626 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড যদি এটা আমরা সিজিএস এ ক্যালকুলেট করি, আর 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড যদি এটা আমরা এসআই ইউনিটে ক্যালকুলেট করি। আশা করি বোঝা যাচ্ছে পার্টটুকু, খুব ইজি জিনিস, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। টোটালটা খাতার মধ্যে নোট করে নেবে, এর বাইরে কিছু নেই, টোটালটা এর মধ্যেই আছে সবকিছু। তো এই হচ্ছে 3টে পস্তুলেট বোর তত্ত্বের। এই পস্তুলেটস গুলো নিয়ে একটা ফর্মুলা উনি ডিরাইভ করেছিলেন বোর। সেই ফর্মুলা দিয়ে উনি কি করলেন, যে নির্দিষ্ট ব্যাসার্ধ, যে কথাটা আমরা বলছি, বিভিন্ন কক্ষপথের আমরা কিন্তু ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো একটা ছোট্ট ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা আমি ডেরিভেশন সহ তোমাদেরকে করাবো। দেখো, চলে আসি নেক্সট স্লাইডে। তাহলে এবার আমরা হেডিং কি দেব, হেডিং দেব কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। তার আগে লিখে দেবো n-তম, মানে যে কোনো কক্ষপথ হতে পারে, n1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 5 6 7 হতে পারে। তো সেই কক্ষপথের ব্যাসার্ধ আমরা কি করে নির্ণয় করবো? দেখো, প্রথমে একটা ছবি আঁকি, ছবি না আঁকলে ভালো লাগবে না দেখতে। দেখো, এই এই হচ্ছে একটা কক্ষপথ, ওকে। আর মাঝে আমি কি করছি, মাঝে যেরকম ভাবে আমাদের নিউক্লিয়াস দেয় সেভাবে আমি একটা নিউক্লিয়াসকে এঁকে দিলাম। এখানে পজিটিভ চার্জ থাকবে আমাদের নিউক্লিয়াসের মধ্যে, আমি করে দিলাম পজিটিভ চার্জ। এবার কি করছি আমি,
দেখো এই নিউক্লিয়াস থেকে শুরু করে বাইরের একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেটাকে আমি আঁকলাম, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, এটাকে আমরা নোট করছি কিন্তু আর দিয়ে, এটা হচ্ছে আমাদের রেডিয়াস, এটা যেন মাথায় থাকে। আর এখানে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই। জেড ই কেন? জেড মানে হচ্ছে নাম্বার অফ প্রোটনস, ই মানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ। তো টোটাল নাম্বার অফ প্রোটনটাই কিন্তু কাউন্ট করছে কি ভেতরে নিউক্লিয়াসের চার্জটা। তো টোটাল ইলেকট্রনিক চার্জ, যেটাকে পজিটিভ ওয়েতে আমরা দেখবো, ইনটু নাম্বার অফ প্রোটন, সেটা হচ্ছে টোটাল চার্জ। বাইরের কক্ষপথে এখানে ধরে নিলাম একটা ইলেকট্রন কিন্তু ঘুরছে, যার চার্জ হচ্ছে ই। এখানটা করে ইলেকট্রনটা ঘুরছে, যার চার্জ হচ্ছে আমাদের ই। এই ইলেকট্রনটার একটা টেন্ডেন্সি থাকবে সব সময় যে স্পর্শক বরাবর সে সিস্টেম থেকে বেরিয়ে যেতে চাইবে। জাস্ট এ মিনিট, আমি এটা অ্যারো হেড নিয়ে করি জিনিসটা, তাহলে ভালো লাগবে। এখান থেকে স্পর্শক বরাবর কিন্তু বৃত্তের স্পর্শক বরাবর সিস্টেম থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেইটা কিন্তু ভি ভেলোসিটি নিয়ে বেরোনোর চেষ্টা করবে, ভি বেগ নিয়ে। তাহলে যখনই সে ভি বেগ নিয়ে বেরোনোর চেষ্টা করবে, তার মধ্যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা অভিকেন্দ্র বল কাজ করবে, যে অভিকেন্দ্র বলটাকে আমরা বলি কি এম ভি স্কোয়ার বাই আর। কারণ ইলেকট্রনের ভর মানে চার্জ তো আমরা ধরেছি ই, আর মাস হচ্ছে আমাদের এম। ওকে, তাহলে এইটুকু হচ্ছে ছোট্ট একটা গল্প। এই গল্পের ভিত্তিতে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করব। কিভাবে করব দেখো, সোজা জিনিস। প্রথমত দেখো, কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে দুটো চার্জ জেড ই এবং ই একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে চার্জ দুটোর গুণফল ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল। তো এই দুটো চার্জের মধ্যে অর্থাৎ নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা ফার্স্টে বের করব। আকর্ষণ বল এফ ইকুয়ালস টু, ধরো এটা F1 ধরে দিলাম, ইকুয়ালস টু জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কুলম্বস ল। এটা কি কোথা থেকে আসছে পাশে লিখে দিচ্ছি। পুরো ডিটেল নোট লেখার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের এমসিকিউ থাকবে, আমি এমসিকিউ সেশন যখন নিয়ে আসবো তখন দেখবে জিনিসগুলো চলে আসবে। কুলম্বস ল থেকে আসছে। সেকেন্ডলি কি বললাম আমরা, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আছে এখানে, কারণ ইলেকট্রনটা স্পর্শক বরাবর বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে যে কোনো ইলেকট্রনের টেন্ডেন্সিতে, সে যে পজিশনেই থাকুক না কেন। তাহলে এক্ষেত্রে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, আমি ইংলিশটা লিখছি না, মুখে বলে দিলাম, অভিকেন্দ্র বল ধরে নিলাম দ্যাট ইজ F2, দ্যাট ইকুয়ালস টু আমরা পেলাম কি এম ভি স্কোয়ার বাই আর। এটা আমরা মুখস্থ রাখবো, এটা আমাদের ফিজিক্সে রয়েছে, ফিজিক্সের টিচার আরো ডিটেলে বলতে পারবেন জিনিসটা। যখন দেখো ইলেকট্রনটা দূরত্ব কখন আমরা বের করতে পারবো, যখন আমরা ধরবো ইলেকট্রনটা স্থির আছে বা স্টেবল অবস্থায় আছে, স্থির বলবো না, স্টেবল অবস্থায় আছে, সে কন্টিনিউয়াস এটাকে ঘিরে কন্টিনিউয়াস ঘুরতে থাকছে। যখন ঘুরবে তখনই তো আমরা রেডিয়াসটা পরিমাপ করতে পারবো। তো কখন ঘুরবে, যখন এই যে ফোর্সটা তাদের মধ্যে যে আকর্ষণ বলটা এবং এই অভিকেন্দ্র বলটা সমান হয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা এবং আকর্ষণ বলটা দুটোই সেম হবে, তখন ইলেকট্রনটাকে সে ধরে রাখতে পারবে নিউক্লিয়াসের সঙ্গে। তো তখনই কিন্তু সিস্টেম থেকে বেরোবে না। অর্থাৎ এখানে আমরা করব কি F1 ইকুয়ালস টু F2। কেন করবো আশা করি বোঝা গেছে, কারণ ইলেকট্রনটাকে ধরে রাখতে হবে, পুরো সিস্টেমের মধ্যে ঘোরাতে হবে ইলেকট্রনটাকে, তবেই এই দুটো বল সমান হলে তবেই সেটা সম্ভব। তা যদি হয় তাহলে কি হবে দেখো, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। আর এর সঙ্গে আর স্কোয়ার কেটে দিলাম, এইখান থেকে অর ভি স্কোয়ারটাকে আমি বের করছি, দ্যাট ইকুয়ালস টু জেড ই স্কোয়ার বাই এম আর, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এটুকু বোঝা গেল। এরপর দেখো আমরা যখন বোরের তত্ত্ব পড়লাম, 2 নম্বরে বোরের তত্ত্বতে আমরা কি পড়েছিলাম, একটা ফর্মুলা পড়লাম দেখো, এল ইকুয়ালস টু এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। সেটাকে এবার আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, আমরা জানি কি জানি, স্যার কিছুই জানি না,
তা বললে হবে না, জানতে তো হবে। দেখো MVR ইকুয়ালস টু N ইন্টু H বাই 2 পাই। এখান থেকে কি করো, ভিটা ক্যালকুলেট করো, N ইন্টু H বাই 2 পাই MR। এখান থেকে এবার ভি স্কোয়ার বের করে নাও, N স্কোয়ার H স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার M স্কোয়ার R স্কোয়ার। 1 নম্বর ইকুয়েশনে ভি স্কোয়ারের ভ্যালু বসাও, N স্কোয়ার H স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার M স্কোয়ার R স্কোয়ার ইকুয়ালস টু ZE স্কোয়ার বাই MR। M স্কোয়ার R স্কোয়ার R কেটে গেল, কেটে গেলে এবার কি পড়ে থাকলো, আর এর ভ্যালু বের করবো আমরা। আর ইকুয়ালস টু, দেখো N স্কোয়ার H স্কোয়ার থাকলো 4 পাই স্কোয়ার M Z E স্কোয়ার। লক্ষ্য করে দেখো এই জিনিসটাই পড়ে আছে। R equals to N স্কোয়ার H স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার M Z E স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। বেসিক্যালি এটাকে আর এন হিসাবে লেখা হয়, অর্থাৎ এন তম কক্ষপথের ব্যাসার্ধ, সো এটাকে আর এন হিসেবে লেখা হচ্ছে। এই ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের এন তম কক্ষপথের কিন্তু ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা। এইবার এখানে একটা ছোট্ট ট্রিক তোমাদের বলে দিই, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে এবং সেটা মনে রাখলেই কিন্তু বাকি কাজ হয়ে যাবে। দেখো, যদি আমরা হাইড্রোজেন পরমাণুর কথা বলি, তার প্রথম কক্ষের ব্যাসার্ধ, এটা যদি আমরা এই ফর্মুলা দিয়ে বের করি, অর্থাৎ এন এর ভ্যালু 1, তার জন্য কি কি নেব আমরা, দেখো এন এর ভ্যালু 1 বসাবো, জেড এর ভ্যালু 1 বসাবো, এসব বসিয়ে যদি আমরা বের করি, বাকি ডেটাগুলো বসিয়ে বের করি, তাহলে আমরা পাবো R1, এটার ভ্যালু, আর এন যেহেতু 1 সো R1 লিখলাম 0.53 অ্যাংস্ট্রম, যদি অ্যাংস্ট্রম ইউনিটে লিখি, আর যদি সেন্টিমিটারে লিখি তাহলে 0.53 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এইটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এই একটা জায়গা মুখস্থ রাখলেই সব কাজ হয়ে যাবে তোমাদের। কিভাবে হবে আমি দেখাচ্ছি, আমি এখানে কোয়েশ্চেন করাবো তোমাদেরকে। দেখো, এটা মুখস্থ রাখো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, কারণ যত তোমাকে পরমাণু বা আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় করতে দেবে সবই কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম হবে, কারণ বোর তত্ত্ব শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে এবং সেই রিলেটেড যে কোনো আয়নকে কিন্তু সে নিজের কাছে আসতে দেয় বা ব্যাখ্যা করার সুযোগ দেয়। দেখো আমি এখানে কোয়েশ্চেন দিই একটা, ধরো লিথিয়াম 2+ আয়নের, প্রশ্ন দিল লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। কি করে করব, খুব ইজি জিনিস। প্রথম হচ্ছে লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষ, অর্থাৎ এন এর ভ্যালু এখানে 2, এটা আমরা বুঝে গেছি, এন এর ভ্যালু 2। এন এর ভ্যালু 2, এটা বোঝার পর আমাকে বলতে হবে জেড এর ভ্যালু। জেড এর ভ্যালু কি রয়েছে, লিথিয়াম 2+ এ কটা প্রোটন থাকে, দেখো লিথিয়াম 2+ মানে সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, কিন্তু প্রোটন তো আছে, সো প্রোটনের নাম্বার হচ্ছে এখানে কিন্তু 3। এইবার হচ্ছে আসল জায়গা, ওই যে আমি R1 এর ভ্যালু তোমাদেরকে বললাম, R1 এর ভ্যালুটা এবার কোন কাজে লাগবে, যে স্যার আপনি তো বললেন R1 এর ভ্যালু কাজে লাগবে, কিন্তু কি কাজে লাগছে সেটা একটু বলে দিন। ওই R1 কে দিয়ে Rn, এটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করব, এই ফর্মুলাটা মনে রাখবো, Rn ইকুয়ালস টু R1 ইন্টু n স্কোয়ার বাই z। Rn equals to
r1 ইন্টু এন স্কোয়ার বাই জেড, অর্থাৎ n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা আমাদেরকে টোটালি মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো এই ফর্মুলা দিয়ে এটার ক্ষেত্রে কিভাবে আমরা বের করব। তো এখানে আর এন বের করব, দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ বলেছে, তাহলে আমরা বের করব কি r2 ইকুয়ালস টু r1 কত আমাদের অ্যাংস্ট্রমে যদি বের করি তো 0.53 ইন্টু এন স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার বাই জেড, দ্যাট মিনস 3। তার মানে কত হলো দেখো, 4 ইন্টু 53 কত হয়, 4 ইন্টু 53 হচ্ছে 3 4 12, 4 5 20, 21। আচ্ছা, তুমি সুবিধার্থে কি করবে, এখান থেকে পয়েন্টটা তুলে দিয়ে 100 করে দাও, এটা তোমার সুবিধার জন্য তুমি করবে, আমি স্টেপ বাই স্টেপ বোঝাই জিনিসটা। তাহলে এবার তুমি দেখো 4 ইন্টু 53 কত হচ্ছে, 3 4 12 2, হ্যাঁ 4 5 20, 21, 212, 212 বাই 3 ইন্টু 100। 212কে 3 দিয়ে আগে ডিভাইড করে নাও, কত হয় 3 7 21, পরে থাকলো 2 পয়েন্ট, তাই তো। ঠিক করলাম তো। হ্যাঁ 318 2 না আবার 6 18 মানে 7.66 এরকম ধরতে পারি। তাহলে এটা 7.66 বাই 100, এটা কত আসবে 7.66 বাই 100 মানে, আবার তুমি পয়েন্ট তুলে দাও, দুটো শূন্য বসিয়ে দাও, চারটে 1 2 3 4, অর্থাৎ 0.076 অ্যাংস্ট্রম, নাকি না ভুল, ওয়েট আমারই গন্ডগোল হচ্ছে কেন, আরে ভাবে ভুল হয়ে গেছে একটা ছোট, কি ভুল করে ফেলছি, ছোটখাটো ভুল। এটা হয়ে যাবে 70.66, 70.66, তাই হচ্ছে, তবে ঠিকই আছে জিনিসটা, বাকি সবই ঠিক আছে। তাহলে এটা হলো 70.66 ডিভাইডেড বাই 100, তাহলে 4 ঘর আরো 2 ঘর পিছিয়ে যাও, তাহলে হবে 0.7066, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 0.71 এরকম টাইপ বলতে পারি, 0.71। এটা চলে এলো আমাদের অ্যাংস্ট্রমে। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি সেন্টিমিটারের মধ্যে, তাহলে হবে 0.71 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। এখানে গিয়ে এটা শেষ হচ্ছে। এইভাবে আমরা কিন্তু জাস্ট একটা ফর্মুলাকে ইউজ করে এন স্কোয়ার বাই জেড এটাকে ইউজ করে দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো যে কোন কক্ষপথের ব্যাসার্ধ কিরকম হচ্ছে। চলো নেক্সট আরেকটা এক্সাম্পলের দিকে চলে আসা যাক, এখানে করব না, পরে পেজে যাই। বেরিলিয়াম 3+ আয়নের, দেখো বেরিলিয়াম 3+ আয়নে কটা কক্ষপথ রয়েছে, 4, অর্থাৎ 2টো। তো আমি এখানে দিলাম তোমাদের প্রথম, পরীক্ষাতে দ্বিতীয় দিতে পারে, প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, এটা হলো প্রশ্ন বেরিলিয়াম 3+ এর। দেখো প্রথম কক্ষের ব্যাসার্ধ বলেছে, অর্থাৎ এন এর ভ্যালু হয়ে যাবে আমাদের এখানে 1, আর বেরিলিয়ামের জেড হচ্ছে আমাদের 4। তাহলে জাস্ট ফর্মুলাতে বসাবো r1 ইকুয়ালস টু 0.53 ইন্টু এন স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার বাই জেড মানে হচ্ছে 4,
তো 0.53/4 কত হবে? আমি যেটা বলেছি ফার্স্টে পয়েন্ট তোলো, নিচে 100 বসাও, তাহলে দাঁড়ালো 53/400। 53 ক্যালকুলেট করো কত হয়। দেখো ফার্স্টে একটা 0 পয়েন্ট দিতে হবে তোমাকে, তবে কি 0 আসবে। তার জন্য এখানে 1 দিয়ে যাবে, তাহলে ফার্স্টে গেল 400, তারপরে থাকলো 0 3 1 130 130 চলে এলো। পরে এবার একটা শূন্য আসবে পয়েন্টের জন্য, পয়েন্টের জন্য যখন শূন্য এলো 403, 3 4 1200 চলে এলো 100। এভাবে কন্টিনিউয়াস দেখলে 0.13 তে গিয়ে আমি থামিয়ে দিতে পারি জিনিসটাকে, এটা বলতে পারি অ্যাপ্রক্সিমেট 0.13 অ্যাংস্ট্রম। এভাবে কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি, নিটেও এরকম ভাবেই তোমাকে বের করতে হবে, নিটের যখন এক্সাম হবে তখন। তো এই হচ্ছে আমাদের প্রসেস, যে কক্ষপথের ব্যাসার্ধ আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এরপর চলে আসব যে আমরা কক্ষপথের শক্তি কি করে নির্ণয় করব। এটা ডিটেলসে আমি যাব না, এটা জাস্ট ফর্মুলা দেখাবো এবং তার রেসপেক্টে দু একটা কোয়েশ্চেন করাবো, তারপরে আজকের ক্লাসটা শেষ করব। কক্ষপথের শক্তি নির্ণয়, এনতম কক্ষপথের শক্তি নির্ণয় করব। দেখো তার জন্য এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। En এনতম কক্ষপথের শক্তি ইকুয়ালস টু মাইনাস 2π² m z² e⁴ বাই n² h²। এই ফর্মুলাটা En ইকুয়ালস টু 2π² মাইনাস থাকবে অবশ্যই mz² e⁴ বাই n² h²। এইখানে যদি আমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি E1 এটা মনে রাখি -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কভার হয়ে যাবে বা অনেকটা ছোট হয়ে যাবে আমাদের সমস্ত ক্যালকুলেশন। কিভাবে ছোট হবে, এখানেও একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটাও খুব ইজি, দ্যাট ইজ En এনতম কক্ষপথের এনার্জি ইকুয়ালস টু E1 -13.6 ইন্টু z² বাই n²। এটা উল্টো, z² বাই n²। En ইকুয়ালস টু E1 ইন্টু z² বাই n²। এই ফর্মুলা কাজে লাগিয়ে কিন্তু আমরা ইজিলি বের করে দেবো। z হচ্ছে নাম্বার অফ প্রোটন আর n হচ্ছে কততম কক্ষপথ আছে সেই কক্ষপথ। তো এবার দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন করাই, এখানেই করিয়ে দিচ্ছি কোয়েশ্চেনটা। প্রশ্ন দিল তোমাকে লিথিয়াম 2+ আয়নের, একটাই কোয়েশ্চেন করাবো এখানে, দ্বিতীয় কক্ষের শক্তি কত, এটা জিজ্ঞাসা করলো। লিথিয়াম 2+ আয়নের দ্বিতীয় কক্ষের শক্তি কত, জাস্ট ফর্মুলায় বসাবো। দ্বিতীয় কক্ষ মানে হচ্ছে E2, মানে এখানে n এর ভ্যালু 2, দ্যাট ইকুয়ালস টু E1 এর ভ্যালু হচ্ছে -13.6, সো বসাবো -13.6 ইন্টু z² বাই n²। আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে z কত, 3, নাম্বার অফ প্রোটনস 3, তাহলে 3² বাই n দ্বিতীয় কক্ষ মানে হচ্ছে 2², তো -13.6 ইন্টু 9/4। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমাদের ফাইনাল আনসার আমরা পেয়ে যাব। আমি আর এখানে ক্যালকুলেট করছি না, তোমরা এখান থেকে ক্যালকুলেট করে নিজেদের মতো করে খাতায় বসিয়ে নেবে কত ইলেকট্রন ভোল্ট আসছে। এটা কাজ থাকলো তোমাদের, না হয় কত ইলেকট্রন ভোল্ট আসছে এটা তোমরা বের করে নেবে। তো এই জাস্ট ফর্মুলা দিয়ে কিন্তু আমরা ইজিলি বের করে দিতে পারবো। পরের দিন ক্লাসে আমরা নেক্সট পার্টটা পড়বো। বোরের ক্ষেত্রে কিছুটা বাকি থাকলো, সেটা হচ্ছে লিমিটেশন পড়বো এবং বর্ণালী তত্ত্ব, যেটা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় বোর তত্ত্বের সাহায্যে, সেই জিনিসগুলো পড়বো। জাস্ট শর্ট ক্লাস, আজকে একটা ছোট ক্লাস দিলাম তোমাদের, ফার্স্ট ক্লাস এটা। সেকেন্ড ক্লাস থেকে আরো বেশিক্ষণ টাইম নিয়ে ক্লাস হবে।
তো চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, কোথাও বুঝতে অসুবিধে হলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।